আমাদেরকে আমরা আপনার সঙ্গে মিট করতে চাই। মিট করতে গেলে আমাদেরকে পুলিশ কেন বাধা দিবে? আন্দোলনে রাষ্ট্র সংস্কার হয়েছে, চাকরিতে প্রবেশের বয়সীমা সংস্কার হয়ে যাক। এই পর্যায়ে সংগ্রামী সমন্বয়ক রংপুরের আব্দুল আজিজ ভাইকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সময় 2 মিনিট। আচ্ছা, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে এবং যারা তাদের প্রতি সমবেদনা জানাই যারা আজকে করছি। আমি মনে করি স্বৈরাচার খারাপত্তা ডাইনি শেখ হাসিনার পতন হয়েছে শুধুমাত্র মানুষের পালস না বোঝার কারণে। আমরা 12 বছর থেকে আন্দোলন করেছি, একটা বিপ্লব মারি নাই। আমরা সুশৃঙ্খল ভাবে আন্দোলন করেছি। আমাদের এই একটা বেয়াদব ছিল, এই বেয়াদব তার লাঠিয়াল বাহিনী দিয়ে দেশ এখন তো ভালো মানুষের দেশ। আজকের পর এই 30 তারিখের আন্দোলন যেন 1 তারিখে না যায়। আমরা বলবো আপনি নিশ্চয়ই আমাদের রাখবেন। এই বাংলায় যদি 50 লক্ষ বেকার থাকে তাহলে 50 লক্ষ পরিবারও বেকার। আপনি শুধু আমার মুখটা দেখেন না, আমার সাথে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে। আর মনে রাখবেন কোটা আন্দোলনে আমরা আমাদের কোনো দাবি আছে না। পিছনের লোকরা চলে আসলে এত লোক কেন এখানে? বড় ভাই
করেছে। আমার শুনে আওয়াজ পেয়েছে, আমি বলতে যাচ্ছি আর একটা গুলি যদি আমাদের এখানে আসে, পর্যন্ত উপদেষ্টা আমাদেরকে চূড়ান্ত সুরাহা না করে দিবেন, আমরা এখান থেকে যাব না। সারা বাংলায় কোনো খবর আছে? এভরিবডি সিট ডাউন প্লিজ, সবাই বসুন, আগে বসুন, সবাই বসুন। আমরা এখানে থাকবো, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আসছি আমরা এখানে। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বসুন। আপনারা এখানে যারা আছেন কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না, আপনারা শান্তিপূর্ণভাবে বসুন। আমরা ব্রিফিং এর মাধ্যমে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি যে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে যদি এখানে কেউ আসে আমাদের আশ্বাস দেয় অথবা কোনো লিখিত ডকুমেন্ট আকারে এটা এখানে প্রকাশ করে মিডিয়ার সামনে দেয়, তাহলে আমরা এখান থেকে যাবো, অন্যথা আমরা এখানে বসে থাকবো, শান্তিপূর্ণভাবে এখানে বসে থাকবো। অথবা আপনারা শান্তিপূর্ণভাবে সবাই বসেন, কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ করার চেষ্টা করবেন না। আমরা আশা রাখি অবশ্যই আমাদের এই যৌক্তিক দাবিটার একটা সমাধান হবে। আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন, সবাই বসেন, সবাইকে অনুরোধ করছি আপনারা বসেন, যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সবাই দায়িত্ব নিয়ে কাজ করেন। যারা এসেছে তারা সবচেয়ে নিরীহ এবং বেকার যাদের দেশ নাই, যাদের রাষ্ট্র বোঝা মনে করে। আমরা আজকে আমার রাষ্ট্রের অভিভাবক মাননীয় উপদেষ্টা মন্ডলীর পর্যন্ত আমরা এসেছি। আমাদের স্যার আপনার কাছে অনুরোধ করছি আমাদের সঙ্গে দেখা করেন। আমরা কত দরজায় যাবো, কত দরজায় ঘুরবো? আমরা 12 বছর ধরে এই পথে পথে, আজকে কেন আমাদেরকে রাষ্ট্রের এই রাজপথে? আজকে আমাদের এই যৌক্তিক দাবি কেন প্রতিনিয়ত আপনারা আশ্বাস দিয়ে শুধু ঘোরান ঘোরান, এই পথ থেকে ওই পথ, ওই পথ থেকে ওই পথ। আজকে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় এসেছি। আমি কেন আজ গ্রেনেডের হামলার শিকার? আমার ভাই কেন গ্রেনেডের হামলার শিকার? টিয়ার শেলের। আমরা এইভাবে আর কতদিন? স্যার আপনার কাছে বিনীত অনুরোধ
করছি আপনি আমাদের সঙ্গে দেখা করেন। আমরা শুধুমাত্র 35 প্রজ্ঞাপন চাই, আর কিচ্ছু চাই না। আমরা এইভাবে আর পারছি না, আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আপনারা শক্তিশালী, আপনারা চাইলে আমাদেরকে গুলি করতে পারেন, মারতে পারেন। আমরা আর কত মেরে ফেলেন, আমরা এখানে বসে আছি। আপনারা শক্তি দেখাতে পারেন, কিন্তু আমরা আর ঘরে ফিরবো না। প্রজ্ঞাপন দেন, আমরা পড়াশোনা করতে চাই, নিজেদের যোগ্যতাটাকে প্রমাণ করতে চাই। আমরা এখানে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে আসিনি, আমরা বাধ্য হয়ে আজকে এখানে এসেছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমাদের কথা শুনুন, আমাদের সঙ্গে বসুন। একবার পিএস, একবার এখানে, একবার ওখানে, এটা না করে আমাদের সঙ্গে আপনারা একটু দেখা করেন স্যার, আপনি চাইলেই পারবেন। আমরা একজন দুইজন নই, আমরা হচ্ছে 26 লাখ বেকারের প্রতিনিধি। আজকে কতটা অসহায় হয়ে, কতটা যন্ত্রণা নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। স্যার প্লিজ স্যার, আমাদের সঙ্গে বসুন, একটা প্রতিনিধি দল পাঠান, আমাদেরকে এইভাবে অবহেলার চোখে দেখবেন না। আমরা, আপনি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক, আপনি আমাদের কথা সব শুনছেন, দেখছেন। প্রশাসন আপনাদেরকে জানাচ্ছে, আমরা একেবারে নিতান্ত নিরীহ একটা ছাত্র সমাজ। আজকে আপনার কাছে অনুরোধ করছি, করো জোরে স্যার, 26 লক্ষ বেকারের আর্তনাদকে এভাবে উপেক্ষা করিয়েন না। আমাদের এই বিপদে আপনি পাশে থাকুন। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে আমরা সরকারে বসিয়েছি, আপনি আমাদের সরকার। আমাদের কথা শুনুন, আমাদেরকে ডাকুন, আমাদের সঙ্গে বসুন, কিন্তু আমাদেরকে এইভাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যে ঘোরাচ্ছে, এটা আমরা নিতে পারছি না। আমাদের বয়স চলে যাচ্ছে, আমরা শুধু একটা ডিজিটাল পরিবর্তন চাই। আমরা আমাদেরকে আপনারা বৈষম্যের মধ্যে রেখে কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন? আপনারা চাইলে যে কোনো শক্তি প্রয়োগ করতে পারেন, আমরা বুক পেতে দিব। আপনাদের এই উপেক্ষা আমরা মেনে নেব, কিন্তু আমাদের সঙ্গে বসুন। রোদে পুড়ে বৃষ্টিতে বেঁচে প্রতিনিয়ত আমরা এখানে দাঁড়িয়ে আছি। স্যার প্লিজ, স্বৈর শাসকের মতো আচরণ আমাদের সঙ্গে করবেন না। আমরা নিতান্ত অসহায়। আজকে এখানে যারা এসেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, দয়া করে স্যার আমাদের কথা শুনুন। এই যুব সমাজকে কোনোভাবে বঞ্চিত করবেন না, শুধু একটা ডিজিটাল পরিবর্তন। আমরা 35 চাই, আমাদের সঙ্গে বসুন, প্রজ্ঞাপন জারি করুন, আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, একটু পাটা তোলেন। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার কথা বলে সারাদিন বলে কথা নেই। সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা দূরে, আশেপাশে যারা দূরে বসে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। ভাই, আমরা কিন্তু আন্দোলন করতে আসছি। আমি রাজশাহী থেকে আসছি, কালকে রাত্রিবেলা ঘুম হয় নাই ভাই, সকালবেলা টিএসসিতে অল্প একটু ঘুমাইছি, তাও এমন খারাপ ব্যবহার ভাই, ঢাকার যারা স্টাফ গুলো ছিল, মানে এরকম খারাপ ব্যবহার আমার রাজশাহী ইউনিভার্সিটি আমি কখনো আমি বিশ্বাস করি যে আমাদের কেউ করবে না। মানে একটু ঘুমানোর জন্য জায়গাটা পাচ্ছিলাম না, সেখান থেকে কষ্ট করে যদি আমি এসে যদি আমি সারাদিন আন্দোলনে থাকতে পারি, আপনারা দূরে দূরে বসছেন কেন? আপনারা সবাই আপনারা আন্দোলন স্পটে আসেন, দূরে দূরে কেউ থাকবেন না। যারা যারা আছেন তারা অনেকে আমাকে চিনেন, আমি সাত বলতেছি, সবার সাথে পার্সন টু পার্সন কথা বলছি। আমাদের কথা ছিল এরকম যে আমরা আমাদের শেষ রক্তবিন্দুতে হলেও আজকে সর্বোচ্চ চেষ্টা করব দাবিকে বাস্তবায়ন করার। কেন সর্বোচ্চ চেষ্টা করব? কারণ এই আন্দোলনটা আপনার জীবনটাকে নষ্ট করতেছে। এই আন্দোলনটা লক্ষ লক্ষ বেকারের জীবনটা 12 বছর ধরে নষ্ট করেছে, সামনে আরো লক্ষ লক্ষ বেকারের জীবন নষ্ট করবে। আমি ভাই সমাজ নিয়ে কথা বলতে চাই না। তো আপনারা যারা উপস্থিত আছেন, যারা দূরে দূরে আছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, এবং যারা এখানে প্রশাসন লোক আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আমি ক্লান্ত। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আজকে এই জায়গায় আসছি, আমরা দীর্ঘ 12 বছর ধরে একটা আলোচনা করার জন্য আপনাদেরকে ডাকছিলাম। প্রশাসন থেকে আমাদেরকে মনে হচ্ছে আমরা মানুষই না, মানুষই মনে করে না। এখানে যে কোনো আছে এগুলো সব কর্মক্ষম মানুষ ভাই, এদেরকে কাজে লাগানোর দায়িত্ব রাষ্ট্রের। তাহলে আপনার তো একটা আলোচনায় বসা উচিত ছিল, কেউ আলোচনায় বসতে চায় না। আজকেও যেভাবে আপনারা বারবার বিনয় করতেছে, হ্যাঁ ভাই, আপনি যারা আন্দোলন করেন তাদেরকেও বলতেছি, তাদেরকে উদ্দেশ্যে আমি কথা বলতেছি, কিন্তু আজকে বারবার বিনয়ের সাথে আমাদেরকে বারবার ঘুরাচ্ছে, মানে লাট্টুর মতো গোল গোল ঘুরাই। তো আমি বলেছি, ওখানে পুলিশের একজন ডিআইজি ছিল, স্যারকে বলছি যে স্যার একটা কাজ করেন, আমি 7
আমি ভিডিও স্টেটমেন্ট দিতে রাজি আছি, আপনাকে গুলি করে মেরে ফেলেন, ড্রাইভার কারো না। এই ড্রাইভার আমি কাউকে দেবো না, আপনারা শুধু গুলি করে মেরে ফেলবেন যাতে আমি মুক্তি পাই। আমি এই আন্দোলনে আর আসতে চাই না, আমি এই আন্দোলন থেকে মুক্তি চাই। সেজন্য আপনি আমাকে গুলি করে মেরে ফেলেন, আমি এই যে এখানে যারা আছেন ভিডিও স্টেটমেন্ট থেকে গেল মেরে ফেলেন। আমার এইটা ড্রাইভার, আমার মৃত্যু ড্রাইভার আমি কাউকে দেবো না। আমার পরিবারকে আমি ফোন দিয়ে বলে দিচ্ছি যাতে আমি মরে গেলে পারা এই ড্রাইভার কাউকে না দেয়। অন্তত পক্ষে আলোচনার জন্য একটু কথা বলার চেষ্টা করেন, লাঠির মতো গোল গোল ঘোরায়েন না। ধন্যবাদ ভাই আপনাদের কাছে। যারা আন্দোলনকারী ভাই, আমি আবারও বলছি দূরে দূরে থাকবেন না, সবাই কাছে চলে আসেন। আন্দোলনকারী ভাইরা দূরে দূরে থাকবেন না, সবাই কাছে চলে আসেন। আপনারা অনেক আন্দোলনের রাস্তায় বসে পড়েন ভাই, রাস্তায় বসে পড়েন, কষ্ট করতে আসছেন, কষ্ট করেন। আন্দোলন কখনো আরাম করে হয় না। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। আবারও একটি কথা বলতে চাই, আমরা সুশৃঙ্খল এই দিক থেকে সব সুন্দরভাবে বসে গেছে। এইদিকে এখানে যারা আছে সবাই প্লিজ বসে যান। সুরাইয়া আপুকে বলবো একটু কথা বলার জন্য, আপনি কথা বলেন। এদিকে আমরা একটু শৃঙ্খলা আনবো, তারপর স্লোগান হবে, যা হবার হবে। একটু কথা বলেন। আমার শুধু একটা প্রশ্ন, এই দাবিটা 2012 সাল থেকে রাজপথে আন্দোলন হচ্ছে, 12 বছর ধরে আন্দোলনটা কেন সফল হয় নাই? 12 বছর ধরে এই আন্দোলনটা সফল হয় নাই কারণ বিগত সরকার শেখ হাসিনা ছাত্রদের পক্ষে ছিল না এবং সে ছাত্রদেরকে কখনোই মূল্যায়ন করতো না, তাই হয় নাই। এবং সে ছিল স্বৈরাচার সরকার, তাই 12 বছর ধরে এই দাবি ঝুলায়মান ছিল। আমরা বিশ্বাস করি যে যদি 12 বছর ধরে শেখ হাসিনা না থাকতো তাহলে এই দাবি সেই 12 বছর আগেই বাস্তবায়ন হতো, কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার কারণে এই দাবি 12 বছর ধরে ঝুলেছিল। 5ই আগস্ট যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন আমাদের ভিতরে বিশ্বাস এবং ভরসা অনেক শক্তিশালী হলো এবং আমরা বুঝতে পারলাম যে যেহেতু শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে, যেহেতু স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে, তাহলে এইবার এই দাবি বাস্তবায়ন হওয়া খুবই সহজ হয়ে যাবে। আমরা যদি একটু জাস্ট সাড়া দিতে পারি, নাড়া দিতে পারি, আমরা যদি তাদের কাছে তথ্য পাঠাতে পারি, যৌক্তিকতা পাঠাতে পারি, তাহলেই হয়তো আমাদের এই দাবি বাস্তবায়ন হয়ে যাবে। কিন্তু আমাদের যে বিশ্বাস ভুল প্রমাণ হয়েছে, আমাদের বিশ্বাস মিথ্যা প্রমাণ হয়েছে। কারণ এই সরকারও দেখিয়ে দিচ্ছে যে আসলে বাংলাদেশের দাবি বাস্তবায়ন মানেই গোলাগুলি মেরে হবে, বাংলাদেশের দাবি বাস্তবায়ন মানেই রাস্তায় রাস্তায় নিজে মরতে হবে, রাস্তায় রাস্তায় ঘুরে ফাঁকা হয়ে যেতে হবে। এই সরকার থেকে আমি শুধু জানতে চাই, সেই বিগত সরকার আর এই সরকারের মধ্যে আসলে পার্থক্য কোথায়? আজকে আপনারা দেখেন আমার ভাইয়ের গাছগুলি আসছে, এগুলি কারা দিত? এটা দিত স্বৈরাচার সরকার। তারা শান্তিপূর্ণ পদযাত্রা আসছে, দেখেন এক ভাইয়ের পায়ে গুলি লেগেছে, আরেক ভাইয়ের প্রেশার একদম উপরে উঠে গেছে, তাকে করা হয়েছে, আরেক ভাইয়ের অবস্থা একদম জায়গায়, আরো 2টা ভাই শুয়ে আছে। অসংখ্য মানুষ টিয়ারসেলের গ্যাস হয়েছে, কানে শুনতে পারতেছে না, অনেকে একটা কানে স্তব্ধ হয়ে গেছে, অনেকে হয়তো অনেক ধরনের ক্ষতি হয়ে গেছে। আমার নিজের কানে আমি শুনতে পারতেছি না, আমি ডান কানে অল্প শুনতে পারতেছি, বাম কানে এখন শুনতে পারতেছি না। তো আমার কথা হচ্ছে সেই সরকারের এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? এই সরকারের মধ্যে পার্থক্য কোথায় এটা জানতে চাই। কারণ সেই সরকার যা যা করেছে এই সরকার তাই করতেছে। এই সরকার আপনার কাছে প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে, প্রত্যেকটা দাবি মনে আসার সাথে সাথে মেনে নেওয়া হয়েছে, কিন্তু এই দাবিটা কেন মেনে নেওয়া হচ্ছে না? বয়সের সীমাটা আমাদের প্রধান উপদেষ্টা একজন মানবিক মানুষ, তিনি একজন আন্তর্জাতিক জ্ঞান সম্পন্ন মানুষ, তিনি একজন আন্তর্জাতিক উঁচুর প্রসারী চিন্তাশীল মানুষ, যাকে বিশ্বের প্রতিটা দেশ চালক জানায়। সেই মানুষ যে এখন পর্যন্ত সেদিন আমাদের বলেছিল তোমাদের সুখ দুঃখের কথাগুলো আমার কাছে আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, বয়সটা মেধা, কালালিনা রাজপথ, কালালিনা রাজপথ, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বদনায়, রক্তের
পুলিশের বদনায় পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, র্যাব দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আর নয় কালকে পর আজকেই প্রজ্ঞাপন, আর নয় কালকে পর আজকেই প্রজ্ঞাপন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, রক্তে করা বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, রক্তে করা বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ব্লগে সার বাংলা ব্লগে এ বয়স না মেধা বয়স না মেধা বয়স না মেধা মেধা, মেধা, বয়স না মেধা মেধা, মেধা। আর নয় কালকে বন আজকেই প্রজ্ঞাপন, 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 আর নয় কালকে বন আজকেই প্রজ্ঞাপন। বয়স না মেধা মেধা, মেধা, বয়স না মেধা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যে রাষ্ট্রপতি ভবনের সামনে। এখানে দেখতেছেন 35 প্রত্যাশী চাকরি প্রত্যাশীরা এখানে দাঁড়িয়ে আছে এবং একটু পাশে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে পুলিশ অবস্থান নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যতটুকু দেখাতে পারছি যে এখন পুলিশ মাইক রেডি করতেছে তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু আপনাদের দেখাচ্ছি যে সামনেও এবং পাশে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীও আছে। আমি যতটুকু দেখা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, এখন তারা স্লোগানে রাষ্ট্রীয় ভবনের সামনে তারা অনেক জমায়েত হয়েছে। এর পাশাপাশি তাদের পুলিশের সামনে তাদের সামনে অবস্থান নিচ্ছেন ডিবি, এপিবিএন এবং পুলিশ তারা আকারে তারা না করতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরে বয়স না মেধা বয়স না মেধা রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। আর চারদিকে শুনেছি 35 এই সবাই বলে 35 এ বয়স না মেধা 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 বয়স না মেধা 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 বয়স না মেধা 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 বয়স না মেধা আর নয় কালকে বোন 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 বয়স না বয়স না মেধা আর নয় কালকে বল আজকেই প্রজ্ঞাপন আর নয় কালকে বল আজকেই প্রজ্ঞাপন আর নয় কালকে বল। ভাই পেছনে যারা আছেন আমার প্রাণপ্রিয় ভাইরা, আমাদের সবাই একটাই প্রাণের দাবি। আমরা আজকে মিলিত হয়েছি 35-এর আন্দোলনে। আমরা একটাই দাবি চাই, সবাই বসে যান, যে যার জায়গা থেকে বসে যান। আমরা বসলে আন্দোলনটা শান্তিপূর্ণ হবে, আমরা বসলে আন্দোলনটা সুশৃঙ্খল ভাবে আমরা পালন করতে পারবো। এই জন্য সবাইকে আহ্বান
অনেক ভাই আছেন, ভাইরা সবাই যার যার জায়গা থেকে বসে যান। আমরা রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করবো এবং আমাদের দাবি শান্তিপূর্ণভাবে এই আন্দোলন সরকারের কাছে আমরা প্রয়াস করবো। আমাদের একটাই দাবি, আমরা আজকে আমাদের দাবি চাই, আমরা চাই 35-এর যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সেটা যেন আজকেই মেনে নেওয়া হয় এবং আমাদেরকে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে যেন আমরা ঘরে ফিরে যেতে পারি। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা ছিলাম, আমরা তাদেরকে বসিয়েছি, আমরা তাদেরকে দিক নির্দেশে দেখছি। এই সরকার ছাত্রদের সরকার, আমাদের দাবি তারা মানবে। আমরা বিজয়ের খুব কাছেই পৌঁছে গেছি। আমাদের যে ছাত্র ভাইরা আছে তাদেরকে আমরা আহ্বান করবো, আপনারা হতাশ হবেন না। আমরা আমাদের বিজয়ের খুব কাছে পৌঁছে গেছি। ইনশাআল্লাহ আমরা আজকেই আমাদের এই দাবি আমরা আজকেই মেনে নিতে পারবো, আজকেই সব মেনে নেবে। আমরা আজকে বিজয়ের খুব কাছে পৌঁছে গেছি। সবাই আমাদের সাথে থাকুন এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। পিছনে যারা বসে আছেন তারা সবাই রাস্তায় আসুন, সবাই বসেন। দৃষ্টি আকর্ষণ, 35-85-দেরকে দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা সবাই বসেন, একটা জায়গা আমরা এসেছি, একটু ধৈর্য ধরবো তো, আমিও তো গুলি খেয়েছি। আপনারা সবাই বসেন, অস্থির কেন আপনারা? আপনারা যারা ফুটপাতে বসে আছেন তারা এখানে সামনে আসেন। আপনারা বসেন, প্লিজ বসেন এখানে। আসসালামু আলাইকুম ভাই, আপনারা যেখানে আছি চার দোকান থেকে ছেড়ে আমরা আমাদের এই সংগ্রামী মাঠে আসি। আপনাদেরকে আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, সজোর অনুরোধ করছি, আপনারা সবাই আমাদের এই ফিল্ডে আসুন। আপনারা আসি নাই, আমরা এসেছি আমাদের প্রাণের দাবি নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যুক্তিক আন্দোলন তুলে ধরার জন্য। আমরা যারা এই প্রতিকূল সরকারের আমলে যারা আমরা ভাই সবাই ফুটপাত থেকে রাজপথে বসে পরিবেশে, আমরা কেউ ফুটপাতে বসতে আসি না। প্লিজ আপনারা শিক্ষিত জাতি, আপনাদের কেন বলতে হবে? সবাই কেন পিছনে পড়ে আছেন? সবাই রাজপথে এসে বসে পড়ুন। সবাই আমরা ফুটপাতের লোকটা, যারা ফুটপাতে ঘোরাফেরা করতেছেন দরকার হলে চলে যান। সবাই এই পাশে চলে আসেন, রাজপথে চলে আসেন। রাজপথে শান্তি শৃঙ্খলভাবে অবস্থান করুন। শিক্ষিত জাতির পরিচয় দিন সবাই। আমরা শিক্ষিত জাতি সবাই সুশৃঙ্খলভাবে রাজপথে এসে বসে পড়ুন। প্লিজ সবাই এখানে অবস্থান নিন, বসে পড়ুন। আপনারা গড়াহড়া করে বেরোবেন না। যারা অতিথি আছে তারা চলে যান। সবাই যারা 35-85 তারা রাজপথে এসে বসে পড়ুন। প্লিজ ফুটপাতে ঘোরাফেরা করেন না। আমরা ফুটপাত থেকে রাজপথে চলে আসি। আমি সকলের লক্ষ্য করে বলছি, সকলকে লক্ষ্য করে বলছি, আমরা এখান থেকে আজকে 35 দাবি আদায় করেই যাবো ইনশাআল্লাহ। যদি রক্তের বন্যা বয়ে যায় তবু আমরা 35 এখান থেকে নিয়েই যাবো। আমরা সকলকে বলছি, পুলিশ ভাইদেরকে বলছি, যদি আমাদের রক্তের বন্যা বয়ে যায়, আমাদেরকে মেরে পড়া হয়, তারপরে আমরা 35 নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি সকলকে বলবো আমরা বসে পড়ি, আমরা এখানে বসে পড়ি, সকলে বলছি বসে পড়ি। সারা বাংলার খবর আছে, 30 না 35, 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 35, পায়াস না মেঘা, পায়াস না মেঘা, পায়াস না মেঘা, 30 না 35, 30 না 35, 30 না 35। এবার স্লোগান কি হবে? আবার কি হবে? টানে বানো হবে, পিছন থেকে হবে। যদি স্লোগান হয় তাহলে বসতে হবে। কিছুক্ষণ আগে 35-এ কিছু কয়েকজন সদস্য ভিতরে কথা বলছে পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে।
দেখি পরবর্তীতে তারা কি হয়, কি কথাবার্তা হয়, পরবর্তীতে এসে আমরা জানতে পারবো। আপনারা দেখতে চান পারেন ভাই আপনারা বসে পড়েন যেগুলো আমি আমার সহযোদ্ধা ভাইদের বিনীতভাবে অনুরোধ করছি, আমরা কিন্তু রাস্তায় দেখেন আছি, যারা অনেকে এই ফুটপাতে আছেন প্লিজ প্লিজ অনুগ্রহ করে রাস্তায় নেমে পড়ুন, রাস্তায় বসে যান, আরামে বসেন প্লিজ, সকলে বসেন, সকলে আসেন, সকলে আসেন। একটা কথা কনফার্ম যে আমাদের কোন সহযোদ্ধাকে রেখে আমরা যাবো না এখান থেকে। আমাদের প্রতিনিধি টিম অলরেডি তাদের সাথে প্রশাসনের সাথে কথা বলতে গেছে, দেখি তারা কি নিউজ নিয়ে আসে, আমরা একটু অপেক্ষা করব। যদিও আমরা সেটাকে সেইভাবে গুরুত্ব দিতে চাচ্ছি না, কারণ আমরা আজকে কোন উপদেষ্টাদের নিজের মুখের কথা না শুনে যেতে চাচ্ছি না। আজকে এখানে তিরিশের কবর ছুঁয়েই যাব। প্রতিদিন নাটক আর ভালো লাগে না। শেরপুর থেকে আসছে, সিলেট থেকে আসছে, জামালপুর থেকে আসছে, নেত্রকোনা থেকে আসছে, সারা বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে আসছে। এত কষ্ট করে আপনারা এসে সেই ফুটপাতে এখানে বসে থাকার দরকার নেই। প্লিজ রাস্তায় নামেন, রাস্তায় বসেন প্লিজ, সবাই বসেন প্লিজ, সবাই বসেন। আমাদের কিছু সহযোগিতা শাহবাগে আছে, এখনো হয়তো চিনতে ছাড়া অনেক দূর থেকে আসছে, যারা আছে পরিচিত একটু যোগাযোগ করে তাদেরকে বলেন এখানে চলে আসছে, অনেকে আছে শাহবাগে। এবার একটু স্লোগান হবে, হ্যাঁ আমাদেরই সরকার আজ নির্মমভাবে তাদের পেটুয়া বাহিনী, এই পুলিশ আমাদের উপরে নির্মমভাবে গুলি চালিয়েছে। আমাদের অনেক ভাই বোন চোখে মুখে গুলিবিদ্ধ হয়েছে, অনেকে স্বামীকে পরিণত হয়েছে। আমরা আর কোনো কথা চাই না, আমরা এখন এইভাবে আমাদের নিষ্ঠুর ভাবে পুলিশ কেন গুলি জবাব চাই। এই পেটুয়া বাহিনী, এই পুলিশ আমাদের উপরে নির্মমভাবে গুলি চালিয়েছে, আমাদের দাবি সবাই করো, হাতে তালি দিতে হবে, দিয়ে দাও, মেহে করো, হাতে হবে। আজকে যেন প্রজ্ঞাপনে লিখিত তিরিশ দিতে হবে, সবাই হবে রাবিতে রাবিতে চবিতে চবিতে দুর্গেতে নেত্রকোনায় মমন সিংহে শারপুরে জামালপুরে রান্নামাটি সাবধানে আইসা থেকে হবে হবে আজকের বেতন প্রজ্ঞাপনে লিখতে হবে, হবে সেটাই হবে প্রজ্ঞাপনে নিয়ে আসছি এবার হবে। সবাই করো, কথা হয় না, শেয়ার হয় না, এবার ধরো দিতে হবে, দিতে রান্নামাটি চট্টগ্রামে সবখানে জনউন্নতে মধ্যে থেকে আসি মেনে বলতে হবে, বলতে হবে আমার পায়ের বুকে কেন। আমি যতটুকু দেখতেছি 35-এর কিছু সদস্য ভিতরে কথা বলতেছে, তারা কি নিউজ নিয়ে আসছে এবং কি হয় পরবর্তীতে কি নিউজ নিয়ে আসে আমরা পরবর্তীতে জানতে পারবো। আপনারা পায়রা নিউজ লাইভ দেখতে থাকবেন। আমরা যদি দুটাই হবে সব হবে হবে এবার হবে প্রজ্ঞাপনে ফিরে যাবে সবার ঘরে, নয়তো বাইরে যাবে না কেউ, দুটাই হবে জমির মতে আইসা গেছে সারা বাংলার তরুণীরা, তরুণরা মুখ দেখাতে কেউ আসে নাই অধিকারের দাবি নিয়ে।
রাজপথে নেইমা গেছে। আইসা দেখো আমাদেরই হাতে গড়া উপদেশটা গেলা কোথায়? শেষ মানে চাইছি এবার দিতে হবে। বিয়ে ধরে কথা ছিল 20,000 প্রজ্ঞাপনে দিতে হবে। সরকারি কবুলরা ভাষা বেলায় আবার এসে আজকে যমুনাতে এসে গেছে সবার বাংলাদেশ তরুণীরা দিতেই হবে। সবার মুখে হাসি ফুটবে, দিতেই হবে। এক দফা এক দাবি তবু মোরা 35-এর কান্ডারি বাবা মায়ের স্বপ্ন পূরণ মনে হবে এবার। তবে যদি চলে যাবে আর পাবে না, আর পাবে না, হবে না রে, হবে না রে। এমন হবেই হবে। সারা বাংলায় চর তুলন তরুণেরা তরুণীরা বাবা মায়ের স্বপ্ন এবার পূরণ করো, করতে হবে। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্ত আগুন লেগেছে। অ্যাকশন অ্যাকশন তরুণদের অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন তরুণীদের অ্যাকশন। এবার হবে 35। সবাই ধরো তালি মারো, যুগের শেষে তাল নিয়ে তালি হবে। নাইমা তোলো দুটাই হবে। ইমতিয়াজের হারু মেরি সারা বাংলার নামও মেরি সবার বেলা খাটে নারে তবু মোরা নিয়েই যাবো। আজকে দিবে প্রজ্ঞাপনে লিখে দিবে, প্রচার করবে। স্বপ্ন পূরণ হতে হবে। সবাই করো, জানে কারা, জানে কারা, পিছনেতে সামনে কারা। সবাই করো, তালি করো, হতেই হবে। চট্টগ্রামে জ্বর উঠেছে, জামালপুরে রব উঠেছে, সারা বাংলায় জোয়ার জোয়ার। 35-এরই জুয়ারেতে সবাই মোরা যাবো দেশে, তবু মোরা রাখবো না রে। 30-এর শৃঙ্খল ভেঙে দেব, কবর দিব, মাটি দিব। চাই তাই পার হয়েছি স্বৈরাচারের শাসনালে, রুশানালে। আমার পায়ে রক্ত দিছে, দেখো নেলে আমার দেখো। দেখতে হবে, বসে যাবে শৃঙ্খল ভাবে, বসে যাবে। সবাই বসো, ধরো ধরো। সারা পাড়ায় এক জোয়ার দিতে হবে। সময় মেরে কাউকে দিনার আমার পায়ের রক্তে রাঙা প্রথম তখন দিতে হবে, হবেই হবে। আমার পায়ের একই দাবি। সবাই বসো, বসতে হবে, বসতে হবে, বসতে হবে। বসতে হবে, বসতে হবে। প্লিজ ভাইয়েরা, প্লিজ বোনেরা, বসতে হবে। মাপ চাই, বসতে হবে। হাতে ধরি, পায়ে ধরি, বসো বাইরে, বসে যাবে, বসে যাবে। বসতে হবে পারে পারে। বলছি কেন শাসন মানে বসে পড়ে।
বসতে হবে। আমাদের দাবি পূরণ হবে, হতেই হবে। সবার দাবি বসতে হবে। সবাই করো, হাতে মারো, তালি মারো, যুদ্ধকারী মূল্যায়নে বলো বলো, করো করো, সবাই করো, বসে যাবে। মূল্য নামো, আর ছেলে তুমি খামু, কবি বলি তোমরা রেলাই খাই আমি যাবো মানে হাতে পড়ি, পায়ে পড়ি, শিশু খোলে বসে যাবে। ডানের বাইরা বসে পড়ে বসতে হবে। সবার দাবি পূরণ হবে। কথা নাইলে কথা বলো, তুলে বলো, বসতে হবে। হারে পারে বসতে হবে। বসায় দেন না, বসায় দেন না, বসতে হবে, বসতে হবে। বসে চলে সবাই করো, বসতে হবে। ভাই ভাই, এই যে আমি শুনে বারবার বসতে হবে বলতেছি, আপনাকে বুঝেন না? এই করো করো খবর করো। প্রিয় ভাই বোনেরা, আপনারা দয়া করে আপনারা যদি নাও বলতেন, আমরা তাদেরকে সসম্মানে মাননীয় প্রথম উপদেষ্টার দরজা পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিতাম। কিন্তু এই যে শিক্ষিত জনগোষ্ঠী, তাদেরকে দরজায় ডেকে নিয়ে এসে ডেকেছেন, অথবা আমরা এসেছি। আপনি তো রাষ্ট্রের প্রধান, আপনি তো এই দেশের প্রধান, আপনি আসেন, আপনি দেখেন আমার সহযোদ্ধা ভাই বোনদের উপরে কেন গুলি করা হয়েছে, কেন গ্যাসের নিক্ষেপ করা হয়েছে, কেন তাদেরকে আহত করা হয়েছে। আপনারা কি পতিত স্বৈরাচার থেকে শিক্ষা নেন নাই যে গুলি কিন্তু সমস্যার সমাধান না, বল প্রয়োগ কিন্তু সমস্যার সমাধান না। বল প্রয়োগ সমস্যা বাড়িয়ে তোলে, সমস্যা আরো সৃষ্টি করে। সুতরাং এই শিক্ষা তো আপনাদের, যেই স্বৈরাচার পতনের মাধ্যমে আপনারা এই ক্ষমতায় আসীন হলেন, তারপরে তো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার, বলে দেওয়ার অবকাশ থাকার কথা না। তাহলে কি আমরা ধরে নিতে পারি এই নিরীহ ছাত্রছাত্রী ভাই বোনদের উপর যারা টিয়ারশেল মেরেছেন, সাউন্ড গ্রেনেড মেরেছেন, গুলি করেছেন, এই পতিত স্বৈরাচারের দোষর এখনো আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে আছে? আমরা এতক্ষণ যাবত এখানে অবস্থান করছি, আমরা কি একটাও উশৃঙ্খল আচরণ করেছি? আমরা কোন ধরনের বেদন করেছি? আমরা এই দেশের বলে রাখতে হবে আপনাদের, আমরা এই দেশের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠী। এই শিক্ষিত জনগোষ্ঠী এই দেশের প্রতি লয়াল, এই দেশের প্রতি দেশাত্মবোধ আছে। এই দেশাত্মবোধ আছে জন্যই তারা বন্দুকের সামনে বুক পেতে দিতে দ্বিধা করে না। সুতরাং বল প্রয়োগের রাস্তা থেকে বেরিয়ে এসে মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার তত্ত্বাধীন যে সকল কর্মকর্তা আছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা এই দেশের ট্যাক্স থেকে, এই দেশের একজন রিক্সাওয়ালা, কুলি, মুটে মজুর, সবার ট্যাক্সের টাকায় আপনারা বেতনপ্রাপ্ত হন। আমাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে, আমাদের প্রতি আপনাদের দায় দায়িত্ব আছে। এভাবে আপনারা আমাদেরকে অবহেলা করতে পারেন না। এই অবহেলার পরিণতি কখনো ভালো হবে না। ধন্যবাদ তানজির ভাইকে। এই পর্যায়ে দু একটি কথা বলবেন আমাদের লাবণী আপু। লাবণী আপুকে আমি অনুরোধ করবো দু একটি কথা বলার জন্য, সামনে সংক্ষিপ্ত হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমি কি বলবো, বলার কিছু নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আপনারা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছেন। আমাদের ছোট ভাই আপনারা, আপনাদেরকে দেখে আমরা লজ্জিত। আপনারা কি করলেন? বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে আপনারা তো আরো বেশি বৈষম্য দেখাচ্ছেন। এটা দেখতেছি মুদ্রার এপিট আর ওপিট, একই মুদ্রা, তারা এক পিঠ দেখাইছে, আপনারা আর এক পিঠ দেখাইতেছেন। এখানে তোমাদের সিনিয়র ভাই বোনেরা তোমাদের কাছে একটা দাবি করেছে, অযৌক্তিক না ভাই। এখানে কেউ সাহায্য চাইতে আসে নাই, এখানে মানুষ তার ন্যায্য দাবি চাইতে আসছে। এখানে এমন না যে বয়স বৃদ্ধি করে দিলেই জব দিতে হবে। জবে প্রবেশ করতে পারবে কি পারবে না সেটা তো তার যোগ্যতার উপরে নির্ভর করবে। তোমরা শুধুমাত্র যোগ্যতা দেখানোর একটা
প্ল্যাটফর্ম করে দিবা। এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন করার পর আজকে 2 মাস হতে চললো, কিন্তু তারপরে তোমাদের কোনো প্রতিনিধি আমাদের সাথে এসে যোগাযোগ করলো না, কোনো সমন্বয় করলো না, কেউ করলো না। কেন তোমাদেরকে আসা উচিত ছিল না? তোমরা একা করেছো এই আন্দোলনটা, তোমরা একা করেছো। সরকার বিরোধী আন্দোলন তোমরা একা করেছো, একা করো নাই। তোমরা ওখানে যাওয়ার পরে ভুলে গেছো চেয়ারটাই ঝামেলা আছে, ওই চেয়ারে যে যায় সেই ঝামেলা করে। ওই চেয়ারে বসলেই সম্পূর্ণ আলাদা হয়ে যায়, মনে হয় রক্তগুলানি লাল থেকে নীল হয়ে যায়, সবগুলানি মনে হয় সাপের বাচ্চা হয়ে যায় ওই চেয়ারে যে এসে বসে। মানে ওদের মধ্যে আর মানবতা থাকে না, রক্তের লাল রংটা ওরা ভুলে যায়, ওদের রক্ত বিষাক্ত হয়ে যায়, নীল রং হয়ে যায়। আর আমি বলবো আমাদের যে প্রধান উপদেষ্টা আছে, সারা বিশ্ব তাকে সম্মান করে, আমিও সম্মান করি, বাঙালি হিসেবে গর্বিত আমি। আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি বলতেছেন বিজনেস করবে, স্টুডেন্টরা জব করবে না। আপনার সাথে আমরা একমত, আমরা বিজনেস করবো, সেই কারণেই তো বয়সটা তুলে দিতে হবে। আমরা বিজনেস করবো তো তখন যখন আমাদের সীমারেখা থাকবে না। আমরা বিজনেসে যাব, গিয়ে দেখবো, যদি ভালো করি আমরা ওখানে কন্টিনিউ করবো, যদি ভালো না করি আবার পড়ার টেবিলে ফিরে আসবো। কিন্তু আপনি তিরিশে বেঁধে রেখে বলবেন বিজনেস করো, জব ভালো না, এইটা মানে কি শুভঙ্করের ফাঁকি। স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন ভেঙে দিয়ে স্বপ্ন দেখানো যায় রে ভাই, স্বপ্ন দেখানো যায় না, স্বপ্নটাকে ভেঙে দিয়েছেন। এক কাজ করেন আপনারা, আপনারা সব ইউনিভার্সিটিগুলি বন্ধ করে দেন, এসএসসি পরে আর পাবলিক ইউনিভার্সিটি ব্যতীত ন্যাশনাল কোনো ইউনিভার্সিটি রাখছেন না, তাহলে সবাই শুরু থেকে কর্মে ফিরে যাবে, দেশটা আরো ডেভেলপ হবে। আপনারা কি বলেন যে বয়স বৃদ্ধি করলে তাহলে বেকারত্বের হার বাড়বে? বেকারত্বের হার আপনারা বাড়ায় রাখছেন। যে ছেলেটা 26-এ পাশ করে, যে মেয়েটা 27-এ পাশ করে, তারা কি করে 30 পর্যন্ত শুধু অ্যাপ্লাই করে, শুধু অ্যাপ্লাই করে, তারপরে আরো 5টা বছর অপেক্ষা করে দেখে কিছু হয় কিনা। তাহলে এখানে 3, ওখানে 5, 8 বছর তো অলরেডি চলেই গেল। তাহলে আপনারাই তো শুরু করছেন, আপনারাই কিন্তু বেকারত্ব বাড়াচ্ছেন। আমরা বেকার থাকতে চাই না, সবাই স্বপ্ন নিয়ে ছেলে মেয়েকে স্কুলে পাঠায়, কলেজে পাঠায়, ভার্সিটিতে পাঠায়, কিন্তু আপনারা কি করতেছেন? সেই স্বপ্নগুলিকে গলা টিপে মেরে ফেলতেছেন। আপনাদের কি জানা নাই যে অনেক উচ্চ শিক্ষিত বেকার ছেলে মেয়েরা সুইসাইড করছে? কেন সুইসাইড করছে? কারণ স্বপ্নহীন মানুষ বাঁচতে পারে না। ওরা স্বপ্নগুলিকে আপনারা ভেঙে দিয়েছেন, স্বপ্ন নাই। একটা ছেলে একটা মেয়ে 30-এর পরে আর তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আপনারা বিজনেসের কথা বলেন, কোন ব্যাংকে আপনি বলে রাখছেন যে স্টুডেন্টরা আসলে লোন দিবে? কোন ব্যাংক লোন দেয়? লোন কাজে দেয়, যারা লোন খেলামি করে তাদেরকে লোন দেয়। স্টুডেন্টদের লোন দেয় না, হাজার রকম নেকামি করে, এই কাগজ লাগবে, ওই কাগজ লাগবে, কোনো লোন দেয় না। আমরা প্রথম যখন 6টা মাস বেকার থাকি, ছাত্রছাত্রীদের বাবা মারা খুব ভালোভাবে আমাদের সাথে খুব ভালো বিহেভ করে, কারণ তারা জানে তার ছেলে মেয়ে ভালো একটা জায়গায় যাবে। 6 মাস পরে যখন 7 মাসে পরে তখন তারা বুঝে যায় তারা এই ছেলে টাকা দিয়ে, তারা এই মেয়ে টাকা দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এদের কিছু হতে টাকা দিবে না। বাবা মার কাছে পরীক্ষা দিয়ে গিয়ে দাঁড়ানো যায় না। তারা যখন বলে এখন কি হয়েছে, আমরা তো জানি পরীক্ষার যে নমুনা, আপনাদের কি চাঁদের মাপতে বলেন আপনারা? পরীক্ষার সাথে কোশ্চেনের সাথে কোনো মিল নাই। ডিপার্টমেন্টে নিবে এক রকমের লোক, কিন্তু আপনারা বলেন অন্য রকমের কোশ্চেন করেন। আপনাদের এই রকমের ফাজলামি বাদ দিয়ে আপনারা বয়সটা উন্মুক্ত করেন, আমাদের এতদিনের কাঙ্ক্ষিত আশাটা পূর্ণ করেন। এরকম বয়সের বেড়া জালে রাখেন। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে আপনারা 2 বার তো হলো স্বাধীন দেশে, আবার স্বাধীন হলো, এখন কি 3য়বার স্বাধীন করতে চাচ্ছেন? আমরা কি 3য়বার আবার যুদ্ধ করব? যদি চান যুদ্ধ করব। বাঙালি রক্ত দিতে জানে। 47 থেকে এই পর্যন্ত ছাত্ররা যত ধরনের আন্দোলন করছে, কোনো আন্দোলন বৃথা যায়নি। আমরা ভদ্রতার সাথে রাস্তায় এসে দাঁড়াই বলে আপনারা ভাবতেছেন আমরা বিদ্ধ হয়ে গেছি। আমরা বিদ্ধ হই নাই ভাই, আমরা এখনো পারি। আপনারা আমাদের ভদ্রতাটাকে একদম দুর্বলতা ভাববেন না। আর মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যদি 84-তে পারেন, আমরা 30-এ পারি না, এটা হয়? আপনি কোন দেশে জন্মাইছেন, আমি কোন দেশে জন্মাইছি? একই তো দেশে জন্মাইছি। তাহলে আপনার কিন্তু এক মিনিটের মধ্যে শেষ করতে। এখন আপনি মাননীয় উপদেষ্টার কাছে বলবো, আপনারা কিন্তু ছাত্রদের একটা ভরসার জায়গা ছিলেন। আমরা আপনাকে আনছি, আপনি কিন্তু বড় বছর দেশে আসতে পারেন না। আপনার সেই আকাঙ্ক্ষাটাকে ধূলিসাৎ করে দিয়েন না। আপনাদের এখানে আমরা আনছি,
আপনি সেই জায়গাটা রাখেন, ভরসার জায়গাটাকে ধ্বংস করে দিয়েন না। আপনি বয়সের সীমাটা তুলে দেন। আমরা আপনার কাছে চাকরি চাই নাই, ভিক্ষা চাই নাই, আমরা শুধু আমাদের যোগ্যতাটাকে দেখাতে চাচ্ছি। আমরা আশাহত হয়ে গেছি, আমরা আমাদের আশাটাকে ফেরত চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। মিডিয়াদেরকে একটু অ্যাটেনশন করতে চাচ্ছি, আমরা একটা ঘোষণা দিব, দয়া করে একটু আসবেন। মিডিয়া মিডিয়া মিডিয়ারা দয়া করে একটু আসবেন, আমরা একটা ঘোষণা দেব, দয়া করে আসবেন প্লিজ। সবাই একটু বসে যান প্লিজ, সবাই একটু বসবেন, এই সাইডটা একটু ফাঁকা দেবেন, মিডিয়াদের একটু ঝামেলা হচ্ছে, একটু 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 ফাঁকা দেবেন। ভাই আমাদের একটু জায়গা দেন। সামনে কে? এই ভাই আমরা তো পিছনে আছি, যমুনা সামনে চলে আসেন ভাই, অনেক জায়গা আছে, সামনে চলে আসেন ভাই। ভাই কত সামনে যাবেন? আবু বকর স্যার আমি কি করি? চারপুর স্যার কেন কি করব? আমি হলে আমি তো দিয়ে জানতে পারি। সবাই একটু পিছিয়ে যায়, পিছিয়ে যায়, একটু একটু করে পিছিয়ে যায়, যেন আমাদের মিডিয়া ভাইয়েরা যেন আমাদের নিউজটা কভার করতে পারে আর কি। ক্যামেরা আছে ভাই, একটু পাঠাই দিন ভাই, বসে কি ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে আছেন না, ডাউন করে ডাউন করে ভাই তাকে টানতে পারেন ছিল দিন তো। মাথা লড়াই মাথা লড়াই বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমরা আপনাদের জন্য আপনাদের কথাই আমরা বলেছিলাম, আপনারা যা চাবেন আমরা তাই করব, সেভাবেই কিন্তু আজকের আন্দোলনটা সেভাবেই চলতেছে। তো এই মুহূর্তে আমরা একটু আগে একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এখন পর্যন্ত আমাদের সাথে কোনো নেগোসিয়েশন করা হয়নি, যেটা হয়েছিল সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। তো আমরা একটু আগেই আমরা সমন্বয় কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসলাম যে আমরা এক ঘন্টার একটা সময় নিয়ে আলটিমেটাম দিচ্ছি। এই 1 ঘন্টার ভিতরে আমরা প্রধান উপদেষ্টা সহ আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, এই 1 ঘন্টার মধ্যেই হয় আপনারা আমাদের কাছে আসুন, নয়তো আমাদের প্রতিনিধি টিম আপনাদের কাছে নিয়ে আমাদের এটার একটা সুষ্ঠু সমাধান করুন, নয়তোবা আমরা এখানে লাশের কাফনের কাপড় পরে লাশ হয়ে এখানে থাকবো। যদি আপনারা শুরু করবেন তবু এর রাস্তা আমরা ছাড়বো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে এখন পর্যন্ত পুরো যে ঘটনাটা, সেই ঘটনাটা আমি বলতে চাই। আমরা আন্দোলনে যখন আসছি, তারপরে আমরা যমুনা অভিমুখে আসলে পারা, এই যে দেখছেন পুলিশরা আমাদের ভাইদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করে এবং রাবার বুলেট নিক্ষেপ করে যে আহত করে রাখছে। তো আমি যখন এখানে আসলাম, আমি রাসেল ভাই, রোমান ভাই এবং তানজির ভাই, আমরা 4 জন পুলিশের একজন ডিআইজির সাথে কথা বলছিলাম। পুলিশের ডিআইজি আমাদেরকে আশ্বস্ত করতেছিল যে আমরা আন্দোলন আলোচনার জন্য যাতে আমরা 2 জন যাব,
মানে আমাদের দুজনকে তারা ইনভাইট করতেছে। তো আমরা বারবার বলতেছিলাম যে আমরা দুজন যেতে চাই না, আমরা অন্তত পক্ষে যারা 12 জন আছে 12 জনে যেতে চাই, কারণ না হলে পরবর্তীতে আমাদের 12 জন হয়তো আমরা দুজন গেলাম, ওই ক্ষেত্রে আমরা হচ্ছে কি আলোচনা করছি 12 জন তো জানতে চাইতেই পারে, তো সেই জন্য আমরা 12 জনই যেতে চাই। তো তারপরে কি হইলো, তারপরে আপনার হচ্ছে ওনারা বলতেছে আচ্ছা 3 জন হোক। তো আমি আবার একবার পর্যায়ে বললাম যে অন্তত 5 জন বলেন। তো তারা আমাকে বলছে আশ্বস্ত করছে। তারপর একটু পরে একজন প্রেস সচিব আসলো, আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনি আসলো। তিনি এসে আমাদেরকে বলতেছে যে এইভাবে তো হবে না, তো নতুন একটা সংস্কার কমিটি করা হয়েছে। আব্দুল মহিদ চৌধুরী, উনি যেহেতু জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার কমিটির প্রধান, তো আমরা যাতে তার সাথে কথা বলার জন্য প্রস্তুতি নেই, এবং তিনি আমাদেরকে বারবার বলতেছিল যে আপনারা তার সাথে আলোচনা করার জন্য আপনারা সিদ্ধান্ত নেন। তো আমরা প্রথমের দিকে একটু দ্বিমত পোষণ করলেও পরবর্তীতে আমরা যেহেতু আলোচনার মাধ্যমে আমরা দাবিটা বাস্তবায়ন করতে চাই, এবং এখান দিয়ে যেই ধরনের জনদুর্ভোগ তৈরি হচ্ছে এবং এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এত সময় অবস্থান করা উচিত না, সে প্রেক্ষিতে আমরা তখন এটা মেনে নেই। আচ্ছা, আমরা বললাম যে ঠিক আছে, আমরা মেনে নিলাম, আমরা আলোচনার জন্য যাব। তো আমাদের একটা রিকোয়েস্ট ছিল যে আপনারা হচ্ছে আজকে, যেহেতু আমরা 3টার সময় কথা বলছি, 3টার সময় যেহেতু আলোচনা হলো, আমরা বললাম যে আমাদের সাথে আজকে একটু আলোচনা করার ব্যবস্থা করে দেন, আমরা একটু আলোচনা করি, এবং আলোচনা করার পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের অবস্থান পরিবর্তন করে দেবো। তো তিনি তখন আমাদেরকে বলতেছে যে না, মানে আমাদেরকেই নাকি এখন আব্দুল মহিদ চৌধুরী স্যারকে ফোন দিতে হবে। এখন বিষয় হইতেছে যে আমরা তো আমাদের এইটা তো মানে ওনার কাছে এক্সেস যাওয়ার মতো ক্ষমতা আমরা রাখি না, আর এখান থেকে যদি আমরাই যদি ফোন দিই তাহলে এটা তো আমাদের আন্দোলনের দুর্বলতা প্রকাশ পায়। তো অ্যাটলিস্ট আপনারা আমাদেরকে তো এতটুকু সহযোগিতা করতে পারতেন। মানে আমাদের একটাই চাওয়া ছিল যে আমরা আলোচনায় যেতে চাই, কারণ এখানে জনদুর্ভোগ তৈরি হচ্ছে, পাশাপাশি এরকম একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় এত দীর্ঘ সময় বসে থেকে এটা আমরা চাই না, কারণ এটা রাষ্ট্রের জন্য একটা সমস্যা। তো সেই সমস্যাটা তো আমরা চাই না, আমরা শুধু আলোচনা চাইছি। দীর্ঘ 12 বছর ধরে আমাদের এই যে 35 প্রত্যাশীদের সাথে কখনো আলোচনা করা হয় নাই, এখনো ঠিক একই রকম। আমি ভেবেছিলাম বৈষম্য বিরোধী যেই আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে, সেই সরকার আর বৈষম্য করবে না। এখানে বিভিন্ন ধরনের বৈষম্য আছে, যে বৈষম্যগুলো নিয়ে আমরা কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম, কিন্তু তারা কি আমাদের সাথে আলোচনার সদিচ্ছা পোষণ করে নাই। সেজন্য আমরা এখানে 5টা পর্যন্ত আলটিমেটাম ঘোষণা করলাম আমাদের সাথে যাতে আলোচনা বসার জন্য, তারা অন্ততপক্ষে আমাদের সাথে একটা আলোচনা বসার জন্য যাতে তারা একটা সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ আপনাদেরকে। পরিচয়টা দিলেন না ভাই। এই তুমি কে, আমি কে, বয়সে না, আমরা সবাই বয়সে না, ভয় করি না বুলেট বোমা, ঠিক আছে? তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, তুমি বয়সে না, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, আমরা সবাই বয়স না, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই বয়স না, আমরা সবাই বয়স না, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। আমি শুধু বলতে চাই, আমি 1 মিনিট সময় নেব। আমরা 1 ঘন্টা আলটিমেটাম নিয়েছি, যদি 1 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করে না হয়, আমরা একটু পরে কাপড় পরে থাকবো এখানে। আমাদেরকে গুলি করবেন, ক্রস ফায়ার করলে আমরা এখান থেকে নড়বো না। আমাদের দাবি বাস্তবায়ন করে আমরা এখান থেকে সরবো। আমাদের দাবি এটা কোন অন্যায় দাবি না, ন্যায় দাবি। এই ন্যায় দাবি বাস্তবায়নের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। 1 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করা হোক। আমি যাচ্ছি, এতটুকুই বললাম। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ তাআলা রাজত্ব দেয়, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কিন্তু আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে 35 তারিখে কেন আমাদেরকে স্বাধীনতা আমাদেরকে দিতে হয়েছে? আমাদের বয়সীরা 35 করার জন্য উপর থেকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, পবিত্র কোরআনে ঘোষণা করেছে আল্লাহ তাআলা, وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير।
ধন্যবাদ। বরিশাল থেকে আমাদের তরিক ভাই দু একটা কথা বলবে, তার আগে দু একটা স্লোগান দিচ্ছি। সকলে ধরেন এবং শৃঙ্খলাটা আবারও সুন্দরভাবে ফিরে আসো। প্লিজ বসেন, প্লিজ সামনে থেকে একটু বসেন, বসেন প্লিজ বসেন। একটা কথা মনে রাখতে হবে, সারাদিন কিন্তু না খেয়ে আছি, তাই না? সবাই না খেয়ে আছি, তারপরে আমাদের গায়ে শক্তি আছে। মরে যাবো তারপরে যাবো না। বসেন বসেন বসেন। আমাদের কোনো দাবি আছে না, আমরা খাই নাই, আমরা শক্তি কিন্তু আছে। আমাদের কোনো দাবি আছে না, দাবি সবাই হবে হবে বিকেল টানে, তবুও মোরা আদায় করবো, দেখতে হবে দিতে হবে। তোমার আজকের মধ্যে প্রজ্ঞাপনে লিখতে হবে, জারি করো সবাই করো। ভাইয়ের দাবি, মায়ের দাবি, বোনের দাবি, তোমার দাবি, আমার দাবি, এক দফা এক দাবি মানতে হবে। মেনে নাও, যোগ্যতারই প্রমাণ করো, দিতে দাও সবাই করো, তাহলেই হবে, হবেই হবে। সবাই করো, দিতে চোখ দিতে চোখ দিতে হবে হবে। দৌড়েতে এবার হবে, গলি খেয়ে পরে আছে দয়া তোমার হয় না কেন? তোমরা কারা বলবো কিনা সন্ধ্যা হতো থাকবে আমার সোজা সোজা মেনে নামে দিতে হবে। যৌক্তিক দাবি মানতে হবে, নামে এবার হবে সরকারি বেসরকারি সবখানে মানতে হবে। যোগ্যতারই ভিত্তিতে হবে হবে। আমাদের কোনো দাবি আছে না, লেগেছে রে লেগেছে, আগুন লেগেছে লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে জেগেছে রে জেগেছে। মানতে হবে, মেনে নাও দাবি, মেনে নাও আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মেনে নাও আমাদের দাবি, আমাদের দাবি মেনে নাও, মেনে নাও মানতে হবে, মানতে হবে। যৌক্তিক দাবি, যৌক্তিক দাবি মেনে নাও, মেনে নাও মেনে নাও, মেনে নাও। আচ্ছা কথা বলছেন এখন আর কথা বলার কেউ নাই। হ্যালো হ্যালো 35-এর আন্দোলন আজ দীর্ঘদিন যাবৎ এই 35-এর আন্দোলন আমাদের শাহবাগ বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু সরকারের এই পর্যন্ত কেন এখনো এই বিষয়টা মানে দেরি হচ্ছে বা কালক্ষেপণ হচ্ছে, আমরা এই জিনিসটা খুবই মানে হতাশ হচ্ছি। আমরা পছন্দ করে এই সরকারকে আমরা চাইছি এই সরকার থাকুক, ডক্টর ইউনূস স্যার আমাদের মানে পতন উপদেষ্টা হোক, আমরা নিজেরা চাইছি। কিন্তু আজ মানে কেন আমরা আমাদের ভাইয়ের মানে রক্ত আসবে, আমরা কেন 35-এর জন্য আবার রাস্তায় নামতে হবে? আমরা তো রাস্তায় নামতে কখনো চাই নাই, কেন আমরা রাস্তায় নামতে হয়তো হলো? এটা একটু একটু ভেবে দেখেন আপনারা, কেন এতগুলো ছাত্র আসছে রাস্তায়? আপনারা কি একবারও ভাববেন না যে এতগুলো ছাত্র রাস্তায় আসছে তাদের কি কোনো যৌক্তিক দাবিও আছে কিনা? প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা মানে নেতা নেত্রীরা এই 35 দাবির সাথে একতা ঘোষণা করেছে, তাহলে আপনাদের কান পর্যন্ত কেন 35-এর কথা যাচ্ছে না? আপনারা কি শুনতে পাচ্ছেন না যে এই 35-এর আন্দোলন ছেলেরা রাস্তায় দীর্ঘদিন যাবত আন্দোলন করতেছে? আপনারা কেন শুনতে পাচ্ছেন না? এই 35-এর আন্দোলনের ছেলেরাই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একত্রিত ছিল। প্রত্যেকটা আন্দোলনে, যৌক্তিক আন্দোলনে এই 35 আন্দোলনের ছাত্ররা ছিল। আজকে 35-এর আন্দোলনে যখন ছাত্ররা আছে তখন আপনারা কোনো গানে মানে কথাগুলো লিখছেন না, কেন লিখছেন না? এই বিষয়গুলো আমরা কিন্তু খুবই বিরক্ত হচ্ছি। আমরা চাচ্ছি যে বাসায় বুঝে পড়াশোনা করব, আমরা আন্দোলনে থাকতে চাই না। আমরা পছন্দ করে, আমরা চুজ করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা প্রধান উপদেষ্টা চাইছি, প্রধান উপদেষ্টা উনি হয়েছেন।
কেন আমরা আবার রাজপথে এসে আন্দোলন করতে হবে? এই জিনিসটা তো আমরা কখনো চাই নাই, আমরা ভবিষ্যতে চাই না যে কোনো আন্দোলন করতে হবে। আমরা চাই উনি আমাদের মনের ভাষা বুঝবে, আমাদের ছাত্রদের মনের ভাষা বুঝবে। আমরা কখনো রাজপথে এসে আমরা চাই ওনাকে মনের ভাষা বুঝাতে চাই না। উনি দ্রুত প্রত্যেকটা উপদেষ্টা মানুষ প্রত্যেকেই মানে প্রধান উপদেষ্টা ধরে প্রত্যেক উপদেষ্টা আমাদের এই মনের ভাষাটা বুঝে নেন, খুব যত দ্রুত বুঝে নেবেন তত সমস্যার সমাধান হবে দ্রুত। 26 লাখ বেকার সারা বাংলাদেশের মানুষ পড়াশোনা শেষ করতেই 30 হয়ে যায়। দেখতেছেন অনেকেরই মানে বিভিন্ন সেশন জটের কারণে 30 হয়ে গেছে। আপনারা দেখতেছেন প্রত্যেকটা বিশ্বের বিভিন্ন দেশে 35-40 আছে। আর আমরা কেন ব্যাকডেটেড করে থাকবো? আমরা কেন পিছনে পড়ে থাকবো? আমাদের শিক্ষিত সমাজ কেন পিছনে পড়ে থাকবে? চাকরি করবে না। আমরা চাই শিক্ষিতের প্রত্যেকটা শিক্ষিত ছেলে চাকরি করুক, নিজের মানে একটা চাকরি করার চেষ্টা করুক, অথবা যদি চাকরি তারা মানে সরকারি চাকরিতে না পায় তারা বেসরকারি চাকরি যাবে। কিন্তু তাদেরকে তো চাকরি ইন্টারভিউ দেওয়ার, চাকরি পরীক্ষা দেওয়ার তো সুযোগ তো অন্তর্ভুক্ত করে দিবেন। কেন আমরা এখানে দ্বিমত করতেছেন? কি এমন মানে আপনাদের উদ্দেশ্য? এত মানুষ, এত স্টুডেন্ট, এত ছাত্ররা এখানে আসছে, এত মানুষের মনে কষ্টটা কি আমরা বুঝবেন না? আপনারা কেন বুঝতে চাচ্ছেন না? আমি চাই দ্রুত, আমরা যেহেতু 1 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে, দ্রুত 1 ঘন্টার মধ্যে একটা প্রজ্ঞাপন জারি করে দেন। আমরা ছাত্ররা সবাই ঘরে ফিরে যেতে চাই। আমরা চাই না আর রাজপথে অবস্থান করতে। আমাদের বাইরে অনেকে অসুস্থ হয়েছে, আমরা চাই না কারোর আর 1 ফোঁটা রক্ত ধরে। আমরা চাই না রাজপথে থাকতে, আমরা চাই সুস্থভাবে বাসায় বসে পড়াশোনা করতে। আমাদের এই যৌক্তিক আন্দোলনটা আমরা দ্রুত মেনে নিয়ে আমাদেরকে মানে পড়ার টেবিলে বসার সুযোগ করে দেন। আমরা চাই দ্রুত বাসায় যেয়ে পড়াশোনা করি। আপনারা আর এটার বিরত করবেন না। আমরা খুবই মানে বিরক্ত হয়ে যাচ্ছি যে কেন আমরা এত সময় লাগছে 35-এর যৌক্তিক একটা আন্দোলন মানে আপনারা মেনে নিতে এত কষ্ট হচ্ছে কেন? এই যৌক্তিক আন্দোলন দ্রুত আমরা মেনে নেবেন এই আশা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, কথা বলার জন্য। আসলে দুঃখ তো একটাই, এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের বৃহত্তর ময়মনসিংহের একজন প্রতিনিধি আলমগীর ভাই। আলমগীর ভাইকে অনুরোধ করছি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ। দেখেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে আমি পরিবারের একটা ছোট সন্তানের সামনে কেন তুচ্ছতা চিহ্ন হচ্ছি। আজকে যখন আমার ভাগ্নাকে জিজ্ঞাসা করা হয়, পড়তে বসা হয়, যখন আদেশ করা হয়, তখন তারা আমার মামার উদাহরণকারী বলে মামা পড়াশোনা করে কি করতে পারছে। আজকে যখন ভাস্তিকে আমার বলা হয় পড়তে বলা হয়, তখন বলে মামা পড়াশোনা করে তিনি Vai,
মানতে হবে মেনে নাও। দাবি যে শিক্ষক তারা কিন্তু এই মুহূর্তে আমি অনুরোধ করে বলছি 30 সেকেন্ড 10 সেকেন্ড চলে গেছে প্লিজ আমাদের 10 সেকেন্ড 12 সেকেন্ড 14 সেকেন্ড 15 সেকেন্ড 16 সেকেন্ড বসবেন শৃঙ্খলা কি জিনিস আমরা দেখা দিতে চাই আমরা 1 সেকেন্ড দেখা দিব যে আমাদের এটা কতটা শৃঙ্খলা প্লিজ বসেন আমরা সরকে বলতে চাই আমরা কিন্তু না আমরা সরকে শুনিয়ে দিতে চাই আমরা কিন্তু ক্লাসের কবলে করেছিলাম আমরা গুলির কবলে করেছিলাম ইতিমধ্যে আমাদের এই দেখেন এখানে 6-7 জন সহযোগিত আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে উপদেষ্টা আসিফ রাষ্ট্রীয় অতিথি হাসপাতালে আছে যমুনায় ঢুকলো। আপনারা একটু আগে বলতে চাই স্যার আমরা আর কত নির্যাতিত হবো ভাই আমরা সব মানুষ প্লিজ বসে যাই এখনো 30 সেকেন্ড যায় নাই বসেন স্যারের উদ্দেশ্যে বলতে চাই স্যার ভাই এই মুহূর্তে আপনারা জানেন দীর্ঘ 12টি বৎসর স্বৈরাচারের কবলে আমরা নির্যাতিত হয়েছি সেই রকম নির্যাতিতের পরিস্থিতি আজকে কেন হবে আমরা লজ্জিত স্যার আপনাকে জানিয়ে দিতে চাই আপনার কাছে নির্যাতিত হলো আমাকে জানিয়ে দিতে চাই আমাদেরকে আসন করেছে সাউন্ড করেছে গুলি করেছে কেন কেন আমরা লজ্জাবোধ করছি আজকের কোটা আন্দোলন কারা করেছে আপনারা ভিডিওতে দেখেন আপনারা ছবিতে দেখেন দেখেন আমার মতো একটা ছোট্ট ছেলে 35-এর আন্দোলন করতে গিয়ে 29 বার জেলখানা গিয়েছি আমার মতো সহযোগিত অনেকে এই জায়গায় শুয়ে আছে ওরা 10 বার 20 বার 15 বার কেন ফেলে রাখতে থাকবে কেন আমরা জানতে চাই আর এই নির্যাতনের শিকার হতে চাই না আমাদের কোনো দাবি আছে রে